কালো মেঘে যখন কোটিপতির অবহেলিত বউ। লেখনীতে ফাতেমা প্রভাব। পার্ট 2। 2 বছর পর। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেছে। নদীর স্রোত আর সময়কে কখনো থামিয়ে রাখা যায় না, তেমনি মেহসাবিনও পারেনি সময়কে থামিয়ে রাখতে। সে বুঝে গিয়েছে এ বাড়িতে থাকতে হলে তাকে যান্ত্রিক মানব হয়ে থাকতে হবে। ভালোবাসা, সহানুভূতি, স্নেহ, শ্রদ্ধা তার প্রাপ্য নয়। সেই দিন রাতের সেই সব কথা শোনার পর মেহজাবিনের আর কখনো ইচ্ছা জাগেনি ইস্তিয়াকের কাছে নিজের ভালোবাসা নিবেদন করার। ইস্তিয়াকের মনে অন্য কেউ আছে, এটা সে মেনে নিয়ে জীবনের সামনে এগোনো শুরু করেছে। মেহজাবিন চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু মেঘের ভেতরে থেকে বেরোনো রোদের আলো যেন ওর জীবনে এসে পৌঁছাচ্ছে না। 2 বছর ধরে এই প্রাসাদ সদৃশ বাড়িতে থেকেও সে এক ধরনের বন্দী, যার বাঁধন অদৃশ্য কিন্তু অসহনীয়। ইস্তিয়াকের সাথে বিয়ের পর থেকে ওর জীবনটা যেন একটা শূন্য খাতা। শুরুতে ভেবেছিল সময় গেলে হয়তো ভালোবাসা আসবে, কিন্তু না, ইস্তিয়াক সবসময় দূরে ব্যস্ত, ঠান্ডা। আর তার জীবনে তখনও গোপনে উপস্থিত সে পুরনো প্রেমিকা নীরা। মেহেরিন চোখ বন্ধ করলো। মনে পড়ল সেই অসংখ্য রাত যখন ইস্তিয়াক ফিরতো না বাড়িতে, ফোন ধরতো না, আর সকালে ঠান্ডা গলায় বলতো বিজনেস মিটিং ছিল। মেহসাবিন জানতো ওসব মিটিংয়ের জায়গায় নীরার সাথে হাসি ঠাট্টা, হাত ধরা আর গোপন মুহূর্ত চলতো। তারপরও সে কখনো কোনো কিছুর অভিযোগ করেনি। নিজের ভাগ্যকে মেনে নিয়ে সে সামনে এগিয়ে চলেছে। সে এখন এক অনুভূতিহীন নারীতে রূপান্তরিত হয়েছে। একদিন রাত 11টায় ইস্তিয়াক ফিরল, মুখ থমথমে। মেহসাবিন দরজায় দাঁড়িয়ে নরম গলায় বলল, খেয়েছো? ইস্তিয়াক উত্তর দিল না, সোফায় বসে মাথা চেপে ধরল। কিছু হয়েছে? নীরা। ইস্তিয়াক থামলো, গলায় হঠাৎ এক ধরনের হাহাকার। সে আমাকে ধোঁকা দিয়েছে এতগুলো দিন ধরে। মেহেরিন নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার আর আগ্রহ হলো না বিস্তারিত কিছু জানবার। শুধু তার মনের কোণে এক নীতিবাক্য বেঁচে উঠল, যে কাউকে ঠকালে নিচেও ঠকতে হয়। কিন্তু সে নিচে মুখ ফুটে কিছু বলল না ইস্তিয়াককে। চোখের সামনে যেন দৃশ্যটা খুলে গেল। যে মেয়ের জন্য সে এত অপমান অবহেলা সহ্য করেছে, সে মেয়েই আজ ইস্তিয়াককে ভেঙে দিয়ে গেছে। ইস্তিয়াক এক দৃষ্টে মেঝের দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে, অথচ। মেহেরিন ধীরে ধীরে এগিয়ে এসে টেবিলে এক গ্লাস পানি রাখলো। সবাই তো সব সময় পাশে থাকে না ইস্তিয়া, কেউ কেউ শুধু সুবিধার জন্য থাকে। টেবিলে তোমার খাবার বেড়ে রাখা আছে, খেয়ে নিও। ইস্তিয়াক মাথা তুলল। প্রথমবার যেন সে মেহেরিনকে অন্য চোখে দেখল। এ দৃষ্টি যেন ছিল সহানুভূতি। এরপর থেকে ইস্তিয়াক বদলে যেতে শুরু করলো। অফিসের ব্যস্ততার মাঝেও এখন সে বাসায় ফিরতে সময় মতো। তুমি কি জানো মেহজাবিন, তুমি ছাড়া এই বাড়িটা আসলে ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কি যেন নেই নেই। মেহজাবিন থমকে গেল। এই প্রথম সে শুনল ইস্তিয়াকের কণ্ঠে এমন কোমলতা। তবুও খুশি হতে পারল না সে, কারণ এই 2 বছরই সে অবহেলার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। মেহজাবিন হাসল না, শুধু বলল, ফাঁকা জিনিস পড়তে সময় লাগে ইস্তিয়াক। দিনের পর দিন ছোট ছোট যত্ন, অপ্রত্যাশিত কথোপকথন, একসাথে চা খাওয়া, বাজারে যাওয়া, সবকিছু মিলিয়ে তাদের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা জমে উঠতে লাগলো। এত সবকিছুর মধ্যেও মেহজাবিনের ভালো লাগা তেমন কাজ করতো না। যখনই সে চাইতো ইস্তিয়াকের সাথে স্বাভাবিক হতে, তখনই তার মনে পড়ে যেত পুরোনো দিনের কথাগুলো। কিভাবে ইস্তিয়াক তাকে দিনের পর দিন অবহেলা করেছে, সবকিছুই তার মনে পড়ে যেত। এক সন্ধ্যায় ছাদে দাঁড়িয়েছিল তারা। শহরের আলো যেন দূরে ঝলঝল হচ্ছিল। হালকা বাতাসে মেহরিনের চুল উড়ে মুখে পড়ছিল। ইস্তিয়াক চুপচাপ এগিয়ে এসে তার চুল কানে গুছে দিল। আমি যদি তোমার কাছে ক্ষমা চাই, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? মেহরিনের ঠোঁটে হালকা কাঁপন ধরল। ক্ষমা করা সহজ, কিন্তু আঘাত ভুলে যাওয়া কঠিন। ইস্তিয়াক তার হাত ধরে বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি চাই তুমি ভুলে যাও। আমি চাই তুমি নতুন করে মনে রাখো, আমি এখন থেকে শুধু তোমার। সেই মুহূর্তে তাদের চোখের ভাষা যেন বাকি কথাগুলো বলে দিল। চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজনের মাঝের দূরত্ব হারিয়ে গেল এক দীর্ঘ নীরব আলিঙ্গনে। একদিন মেহজাবিন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল আর পত্রিকা পড়ছিল। ইস্তিয়াক তখনও অফিসে যায়নি। সে দোতলার ঘরে রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য। এর মধ্যে হঠাৎ করে একটি মেয়েলি কণ্ঠের চিৎকার ভেসে এলো, ইস্তিয়াক, ইস্তিয়াক, কোথায়
তুমি? হুট করে এমন চিৎকার শুনে মেহজাবিন চমকে যায়। বলা নেই কওয়া নেই একটা মেয়ে তাদের ড্রয়িং রুমে এভাবে ঢুকে পড়ছে। কে আপনি? আর এভাবে চিৎকার করছেন কেন? নীরা, আমি নীরা রেহমান। রেহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনেছ নিশ্চয়ই? তার একমাত্র মালকিন আমি। আপনি কিসের মালিক বা আপনার কি সম্পত্তি আছে এটা তো আমি জানতে চাইনি। আমি জানতে চেয়েছি আপনি এ বাড়িতে কি কাজে এসেছেন এবং এভাবে অভদ্রের মতো চিৎকারই বা কেন করছেন? এই মেয়ে, মুখ সামনে কথা বলো। অভদ্র কাকে বলছো তুমি? তোমার সাহস কি করে হয় আমাকে অভদ্র বলার? তুমি কে? নিশ্চয়ই এ বাড়ির কোনো সার্ভেন্ট। একজন সার্ভেন্ট হয়ে মালিকের হবু বউয়ের সাথে এভাবে কথা বলার অধিকার তোমাকে কে দেয়? হবু বউ? হ্যাঁ, আমি ইস্তিয়াকের হবু বউ হতে চলেছি। সেই হিসেবে তো আমি তোমার মালিকেরই বউ হই, তাই না? তো সেভাবেই সম্মান দিয়ে কথা বলো। মেহজাবিনের মাথায় রাগ চড়ে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, আপনি অনুগ্রহ করে মুখ সামনে কথা বলুন। যার হবু বউ বলে আপনি লাফাচ্ছেন তার স্ত্রী আমি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে ইস্তিয়াকের একটা সো কল্ড ওয়াইফ আছে। তো তাহলে তুমিই সেই? তোমার গুণগান তো এ পর্যন্ত কম শুনিনি। তোমার মতো একটা মেয়ে ইস্তিয়াকের বউ হয়েছো। তোমার তো শাহজাহানের ভাগ্য এটা। ও, তোমার দাদু ইস্তিয়াকের দাদুকে ফাঁসির কথা দিয়ে নিয়েছিল বলে। না হলে তোমার মতো মেয়েকে ইস্তিয়াক বিয়ে করবে? হাস্যকর। ইস্তিয়াক তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। নীরার বলা প্রত্যেকটি কথা সে শুনেছে। মুখ সামলে কথা বলো নীরা। তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীর সাথে কথা বলছো। ইস্তিয়াককে দেখা মাত্র নীরা দৌড়ে যেয়ে ইস্তিয়াককে জড়িয়ে ধরে ন্যাকা কান্না কেড়ে বলে, ইস্তিয়াক, অবশেষে আমি তোমার দেখা পেলাম। তুমি জানো, এই কয়দিনে আমি ঘুমোতে পারিনি ভালোভাবে। আমি শুধুই তোমার কথা ভেবেছি। আমি বুঝতে পেরেছি ইস্তিয়াক, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি এবং আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি প্লিজ আমাকে একটা বার মাফ করে দাও। আমরা আগের মতো সব ঠিক করে ফেলি। নীরা ইস্তিয়াককে জড়িয়ে ধরেছে। এটা দেখে না চাইতেও মেহজাবিনের চোখে পানি চলে আসে। মেহজাবিনের দিকে তাকিয়ে ইস্তিয়াক নীরাকে ঝাড়া মেরে নিচের থেকে সরিয়ে দেয়। নীরা অবিশ্বাস্য চোখে ইস্তিয়াকের দিকে তাকিয়ে থাকে। ইস্তিয়াক, বেরিয়ে যাও। নীরা চিৎকার দিয়ে বলে ওঠে, তুমি আমার সাথে আমাটা করতে পারো না। ইস্তিয়াক রাতে দাঁত চেপে বলে, আমি কি করতে পারি না পারি সেটা তোমার ধারণারও বাইরে, বুঝেছো? খুব তো চলে গিয়েছিলে আমার থেকে বড় লোকের সাথে। তো সে কি আজ তোমাকে খেয়ে দিয়ে জুতো মেরে বের করে দিয়েছে? দেখো ইস্তিয়াক, ভুল তো মানুষের জন্যই। খবরদার, ওই নোংরা মুখে আমার নাম নিবি না তুই, শালী নষ্ট। নীরা কি করবে ভেবে না পেয়ে দৌড়ে গিয়ে মেহজাবিনের চুল টেনে ধরে বলে, তোর জন্য সব হয়েছে। আমি 2 দিন ছিলাম না এই সুযোগে তুই আমার ইস্তিয়াককে বশ করে নিয়েছিস, তাই না? নীরার এমন কাণ্ডে ইস্তিয়াকের মাথায় রাগ উঠে যায়। সে নীরাকে মেহজাবিনের থেকে সরিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে। তারপর রাগে গর্জন করে বলে, এই, কাকে কি বলিস তুই? তোর মতো একটা নষ্ট মেয়ে আমার স্ত্রীকে স্পর্শ করে কিভাবে? হ্যাঁ, আমি তোকে ভালোবাসতাম, কিন্তু তুই আমার ভালোবাসার যোগ্য নস। তোর জন্য আমি আমার স্ত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আর না। আজ তোর সামনে বলছি, আমি এই ইস্তিয়াকের মনে কোথাও আর তুই নেই। যদি কেউ থেকে থাকে তাহলে সেটা আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী মেহজাবিন। নীরাকে কিছু বলতে না দিয়ে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় ইস্তিয়াক। মেহজাবিন অবাক নয়নে তাকিয়েছিল ইস্তিয়াকের দিকে। তার জন্য ইস্তিয়াক নীরার সাথে খারাপ ব্যবহার করলো, শুধুমাত্র তার জন্য। মেহজাবিনের মনের মধ্যে ইস্তিয়াককে নিয়ে জমা অভিমানের বরফ গলতে শুরু করে। আজ 10 এপ্রিল। ইস্তিয়াক মেহজাবিনের বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে ইস্তিয়াক নিজের হাতে সাজিয়ে তুলল পুরো বাড়ি। ফুলে আলোয় সুগন্ধে ভরে উঠল প্রতিটি কোণ। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আজ এত আয়োজন কেন? ইস্তিয়াক মুচকি হেসে বলল, আজকের দিনটা থেকে আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই, যেন এই 2 বছর কখনো ছিল না। সে মেহজাবিনকে কাছে টেনে নিল। তুমি আমার ঘর, আমার শান্তি, আমার সবকিছু। তুমি কি আমাকে ভালোবাসবে মরণ